স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিনিশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেই একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে নিলেন নিজের দেশকে। স্থানীয় সময় সোমবার প্রথম কর্মদিবসে হোয়াইট হাউসের ওভাল অফিসে আদেশগুলোতে সই করেন তিনি। এ সময় 2021 সালে ক্যাপিটাল হিলে 1500 দাঙ্গাকারীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন ট্রাম্প। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণাপত্রে সই ট্রাম্পের। এছাড়া সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আমলের 78টি আদেশ বাতিল করা হয়। দেশটির সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন ট্রাম্প। এ সময় গ্রিনল্যান্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডবাসী ডেনমার্কের আধিপত্য নিয়ে সন্তুষ্ট নয়। আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের সম্পর্ক আরও উন্নত করা উচিত বলে মনে করেন তিনি। এদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন ট্রাম্প। আজ থেকে যুক্তরাষ্ট্রের সোনালী যুগের শুরু। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে এমন প্রত্যয় ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় দ্বিতীয় মেয়াদে শপথ নেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন ট্রাম্প। তার শপথ নেওয়ার কিছুক্ষণ আগেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। অবশেষে হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন, আত্মবিশ্বাস পুনরুদ্ধার থিমে বাংলাদেশ সময় 10:30টার দিকে শুরু হয় আয়োজন। ক্রিস্টোফার ম্যাকিওর পরিবেশনায় ও আমেরিকা গানের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর বক্তব্য রাখেন অভিষেক কমিটির প্রধান ডেমোক্রেটিক পার্টির সেনেটর এমি ক্লোবুশার। এরপরই ক্যাপিটল হিল মিলনায়তনে উপস্থিত হন ট্রাম্প। সমর্থকরা করতালিতে অভিবাদন জানান। প্রথমেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। তাকে শপথ পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারক ব্রেট ক্যাভানো। এরপরই যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। শপথের পরই অভিষেক বক্তব্য রাখেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সোনালী যুগের শুরু। আজ থেকে আবারও আমাদের দেশ সমৃদ্ধ ও সারা বিশ্বে সম্মানিত হবে। আমার প্রশাসনের প্রত্যেক দিনে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেব। দুর্বৃত্ত, অত্যাচারী ও অস্বচ্ছ বিচার বিভাগকে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ হবে। জনগণকে তাদের বিশ্বাস, সম্পদ, গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হবে। আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে। বিচার বিভাগের ভারসাম্য পুনর্বিন্যাসিত হবে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণেই অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেন ট্রাম্প। দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করব। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। লাখ লাখ অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে। তাদের জন্য রিমেইন ইন মেক্সিকো নীতি আবারও কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে। মাদক কার্টেলগুলোকে ঘোষণা করা হবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে। America's decline is over. শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়াও ছিলেন 3 সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টন। প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছেন পুতিন। শুভেচ্ছা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুভেচ্ছা জানিয়ে আবারও একসাথে কাজ করার প্রত্যয় জানান। শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবে বলে আশা প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। জার্মান চ্যান্সেলরও অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে। আনপ্রেডিক্টেবল বলেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নেয়ার পর অভিবাসী বাংলাদেশিদের নিয়ে আশঙ্কার তেমন কিছু নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তবে বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইতে পারে তার সরকার। আর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নতুন মার্কিন সরকারের সাথে নতুন করেই সম্পর্ক তৈরি হবে। গত নভেম্বরে ভূমিধস বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতার মসনদে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম তিনি নির্বাহী আদেশে বাইডেনের অসংখ্য সিদ্ধান্ত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগের মেয়াদেও অভিবাসীদের নিয়ে তার বিভিন্ন নীতির কথা আশঙ্কা সৃষ্টি করেছিল। এবার তবে কি হবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে মূলত ল্যাটিন আমেরিকা নিয়ে তার মাথা ব্যথা। আশঙ্কার কারণ নেই বাংলাদেশি অভিবাসীদের। তার এই যে আনপ্রেডিক্টেবিলিটি, এটাই হলো তার কর্মপন্থা। অভিবাসনের ব্যাপারে আমি মনে করি যে তার মূল অ্যাটেনশনটা কিন্তু সাউথ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার দিকে, আমাদের দিকে না। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো অ্যাটেনশনটা দক্ষিণ আমেরিকার দিকে, মূলত হিসপ্যানিক পপুলেশন যেটা বড় আকারেই বেড়ে গেছে আমেরিকায়, সেই দিকে। আর একটা হলো ইললিগাল যেই মাইগ্রেশন হয় সেটার উপরে তার অ্যাটেনশন। তবে ট্রাম্প সরকার দ্রুততম সময়ে বাংলাদেশের নির্বাচন চাইবে বলে মনে করেন অধ্যাপক ইমতিয়াজ। যেটা স্পষ্ট করেছে তার পলিসি মেকার্সরা অনেকটাই বলতে গেলে, সেটা হলো বাংলাদেশে যেন তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসে, সেই ব্যাপারেও তার আমি মনে করি বড় আকারই তার নজর থাকবে। এবং পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য জানিয়ে রেখেছেন, সরকার বদলালেই পররাষ্ট্র নীতি বদলাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের, সম্পর্ক হবে নতুন করে। আমি আবার একটি কথা বলতে চাই, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা এরকম বড় যে কোনো দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না প্রথমত। দ্বিতীয়ত হলো যে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব, এবং উই শ্যাল ক্রস দি রিভার হোয়েন দি রিভার কামস। পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয়, তো হবে। আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেব, এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এদিকে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আগেই জানিয়েছেন, দুদেশের মধ্যে সম্পর্কের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ৬৫% মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চায়, এমন জরিপ বিবিএসের। তবে বরাবরের মতোই আগে জাতীয় নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি সহ সমমনা দলগুলো। ফলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটাই মনে করি, জাতীয় নির্বাচনটা জরুরি। সেও তো জবাব দিই নাই, যার যা মন চায় করতেছে বা ভাঙতেছে, আন্দোলন করতেছে, রাস্তাঘাট বন্ধ করতেছে, সব চলতেছে একেবারে স্বাধীন মতো। নির্বাচনটা হওয়া প্রয়োজন। যেই দলই পাশ করুক, জনগণের ভোটের মাধ্যমে পাশ করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের ফলাফল দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন, এটি এখন আলোচনার প্রতিপাদ্য। জনমত জরিপে দেখা গেছে ৬৪.৯৭% মানুষ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করার পক্ষে মত দিয়েছেন। বিপরীতে ২৯% মানুষ জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চান। এছাড়া প্রায় ৭০% মানুষ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পক্ষে মত দিয়েছেন, যেখানে প্রায় ২৮% দলীয় প্রতীকে নির্বাচন করতে চান। তবে এই নিয়ে বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার প্রশ্নই আসে না। তাদের ভাষ্য, এই মুহূর্তে পুরো দেশের দৃষ্টি জাতীয় নির্বাচনে। প্রথম নির্বাচন প্রয়োজন হবে সংসদ নির্বাচন, এবং আমাদের বর্তমানে যে সরকার, তারা কোনো নির্বাচিত সরকার না। নিজেরাও দাবি করে যে তারা একটা নিরপেক্ষ সরকার। নাগরিক ঐক্যও মনে করে, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করা যুক্তিযুক্ত হবে না। আমি রাজনৈতিকভাবে আগে স্থানীয় সরকার নির্বাচন পছন্দ করব না, এই কারণে যে অতীতে দেখেছি স্থানীয় সরকার নির্বাচন দিয়ে
একটা দল যেটা গঠিত হয়নি কিন্তু করা হবে, সরকার তাকে সাপোর্ট দেওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচন করে যাতে তার লোক তৈরি করতে পারে। আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলছেন সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের নির্বাচন আগে চাইলেও জাতীয় নির্বাচন আগে হওয়াই জরুরি বলে মনে করেন তারা। মানুষ এটা চাইতেই পারে, কিন্তু মনে রাখতে হবে স্থানীয় সরকার নির্বাচন করার আগে তো স্থানীয় নির্বাচন অনেক সংস্কার করা দরকার। এমপিরা যদি মাতবাড়ি করে তাহলে তো পুরনো ধারা অব্যাহত থাকলো, তাই এই অল্প সময় করলে সেটা সম্ভব হবে না। এই জন্য আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার এবং এটা এখন এজেন্ডাভুক্ত না। অবশ্য রাজনৈতিক বিশ্লেষক জরিপের মান এবং এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। নাগরিকদের জরিপ বক্তব্যটা যেটা আসছে সেই জরিপটা কিন্তু যাচাই কোন ধরনের জরিপ, কারা করেছে, কিভাবে করেছে, তাদের স্যাম্পল সাইজটা কি, রিপ্রেজেন্টেশন কোথা থেকে আসছে, এটাও একটু চিন্তা করলে বোঝা যাবে যে আসলে কি জরিপটা থেকে কি রিফ্লেক্ট করে। তার মতে মতবিরোধ নিরসনে সব পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ জরুরি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ১টায় ঢাকা ছেড়ে গেছে তাকে বহনকারী বিমান। ৪ দিনের সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটর্ন সিনোওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেইগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ডক্টর অ্যাগনোস কালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকোনজো আইওয়ালার সঙ্গে বৈঠক করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আবারও দরপত্র আহ্বানের কাজ চলছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। আন্তর্জাতিক কোম্পানিগুলোর নজর কাড়তে দরপত্র আরও আকর্ষণীয় করা হবে বলে জানান তিনি। তবে সর্বোচ্চ গুরুত্ব পাবে দেশের স্বার্থ। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক ঠিকাদারের কাছে আরও প্রচারণা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। দেশের গ্যাস সংকট সমাধানের অন্যতম ভরসা হিসেবে দেখা হয় বঙ্গোপসাগরকে। আওয়ামী লীগ সরকার গত প্রায় ১.৫ দশকেও এই অনুসন্ধান কার্যক্রম শুরু করেনি। বহু পথ পেরিয়ে গত বছর মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল পেট্রোবাংলা। শুরুতে 7টি বিদেশি তেল গ্যাস কোম্পানি দরপত্রের নথি কিনেছিল। পরে 3 মাস সময় বাড়ানো হলেও 9ই ডিসেম্বর শেষ সময়েও কোনো দরপত্র জমা হয়নি। ফলে আরও এক দফা পিছিয়ে যায় সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে যাওয়া এবং বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ায় দরপত্রে অংশ নিতে কেউ আগ্রহী হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। কন্ট্রাক্টে আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছি সেগুলোকে আরও তাদের পক্ষে আমরা দিতে পারি। দামের ব্যাপারটা আমাদের সূক্ষ্মভাবে দেখা উচিত। আরেকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইস্যুর কারণে অনেক বড় বড় কোম্পানি ফসিল ফিউল ডেভেলপমেন্টে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওইভাবে আর বিড করছে না। ভূতত্ত্ববিদরা বলছেন সাগরে তেল গ্যাস পাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। জ্বালানি সংকট মেটাতে এই গ্যাস পাওয়া জরুরি। ভারতটা একটু পাশে পড়ে গেছে, ডেল্টার সম্মুখে না, আমরা হচ্ছে ডেল্টার একেবারে সামনে। সুতরাং আমাদের সম্ভাবনাটা আরও বেশি। আমাদের সমুদ্রটা খুবই আন্ডার এক্সপ্লোর। যথেষ্ট পরিমাণ এক্সপ্লোরেশন যদি করা হয় তাহলে এখানে সিনারিও চেঞ্জের একটা সম্ভাবনা আছে। আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোর জন্য দরপত্র আরও আকর্ষণীয় করার কাজ চলছে বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান। যে ডকুমেন্টটা তৈরি করেছিলাম, যেহেতু কেউ ড্রপ করেন নাই, এই জন্য ওই ডকুমেন্ট আমরা রিইভ্যালুয়েশন করছি। এই ডকুমেন্টটা আমরা আবার ওনাদেরকে কাছেও পাঠিয়েছি যে আপনারা মতামত দেন যে কোন পয়েন্টে আপনাদের সমস্যা আছে। আমরা ওই পয়েন্টগুলো চিহ্নিত করতে পারলে আমরা ওনাদের সাথে বসে আমাদের দেশের স্বার্থ রক্ষা করে ডিপিপিটা তৈরি করব। আমরা ওই ঘাটতিগুলো পুরো করে আবার টেন্ডারে যাব। অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর উপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এবার কঠোর অবস্থানে সরকার। প্রধান উপদেষ্টার পরামর্শে গঠিত হয়েছে 4 উপদেষ্টার বিশেষ কমিটি। আগামী 4 মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে অর্থ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন 3 উপদেষ্টা। জনগণের উপকারে না আসলে বন্ধ হতে পারে প্রকল্প। প্রতি বর্ষায় তলিয়ে যায় বন্দরনগরীর অধিকাংশ এলাকা। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই থই থই করে পানিতে। ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয় লাখ লাখ টাকা। এবার দীর্ঘদিনের এই সমস্যার লাগাম টানতে চায় সরকার। গঠিত হয়েছে 4 সদস্যের কমিটি। চলমান প্রকল্পগুলো সরজমিনে পরিদর্শন ও বৈঠক করেছেন 3 উপদেষ্টা। তবে প্রকল্পের অগ্রগতিতে ক্ষুব্ধ উপদেষ্টারা। 4 মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি দেখতে চায় সরকার। আগামী বর্ষায়ও চট্টগ্রাম শহর ডুবলে দায় মেনে নেবেন উপদেষ্টারা। ব্যবস্থা নেওয়া হবে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধেও। আমরা যদি ফেল করি তখন আমরা এটার জন্য দায় নেব এবং এর জন্য যারা দায়ী, যারা আমাদেরকে ফেল করতে বাধ্য হলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সবকিছুই আমরা সমন্বিত করে একটা ব্যবস্থায় যেতে চাই, যেখান থেকে আমরা এই যে জলাবদ্ধতার বিষয় থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ পরিত্রাণ যাতে আমাদের হয়। প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। লোকবল সংকট, মামলা জটিলতা থাকলেও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি উন্নতি সম্ভব বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। শহরটাকে বাসযোগ্য করতে হলে, একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি করতে হলে আমাদের সবাইকে সমন্বিতভাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আছে, সবাইকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে এবং একটা সুন্দর শহরে পরিণত করতে হবে। সেনাবাহিনী যে 2টা প্রকল্পের সাথে যুক্ত রয়েছে এখানে স্যার জলাবদ্ধতা নিরসনের জন্য, দেয়ার উইল বি ডিস্টিংক্ট চেঞ্জ ফর দি নেক্সট 4 মান্থ। নগরী জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 2টি, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড 1টি করে প্রকল্প বাস্তবায়ন করছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চীনের অ্যানেস্থেশিয়া যন্ত্রে জার্মানির বিখ্যাত একটি কোম্পানির নামের স্টিকার লাগিয়ে অভিনব দুর্নীতি করা হয়েছে সিলেটের খাদিমপাড়া 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে। দুদকের অভিযানে জালিয়াতির প্রাথমিক প্রমাণও মিলেছে। জড়িত আছে সরকারি প্রতিষ্ঠান নিমিউ অ্যান্ড টিসি। এ বিষয়ে আরও তদন্তের জন্য কমিশনের রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছে দুদক। তবে দায় নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের রোগীকে অজ্ঞান করতে অ্যানেস্থেশিয়া অ্যান্ড ভেন্টিলেটর মেশিনে ব্যবহৃত হয় আইসোফ্লোরেন ভ্যাপোরাইজার। এবার জীবন রক্ষাকারী এই যন্ত্র কেনাকাটাতেও অভিনব দুর্নীতির প্রমাণ মিলল। এমন ঘটনা রাষ্ট্রের একমাত্র মেরামতকারী সংস্থা ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিমিউ অ্যান্ড টিসির কেনাকাটায়। অভিযোগ, দেশের বিভিন্ন হাসপাতালে চীন থেকে আনা ভ্যাপোরাইজারের দাম 58,000 থেকে সর্বোচ্চ 80,000 টাকা হতে পারে। যদিও জার্মানির বিখ্যাত একটি কোম্পানির নামে স্টিকার লাগিয়ে দাম ধরা হয়েছে 2,50,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। সিলেটের খাদিমপাড়া 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে এই অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। আগের যে মেশিন, সেই মেশিনের মধ্যে খোদাই করা ছিল, আর আজকে আমরা যেটা দেখেছি যে চায়না যেটা সরবরাহ করেছে সেটার মধ্যে নতুনভাবে স্টিকার লাগানো হয়েছে, যেটা অসামঞ্জস্যপূর্ণ। তবে প্রতিষ্ঠানটির দুর্নীতির দায় এড়িয়ে গেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেশিনেরই কিছু জিনিসপত্র কাস্টমাইজ করা হয়েছে, হেডোটনের বদলা আইসোফ্লোরেন দেওয়া হয়েছে, এইটা চেঞ্জ করা হয়েছে। তো ওই সময় মানে ওইগুলো আসলে চীনের না জার্মানির, এগুলো তো তদন্তে বাইর হবে। শিগগিরই চূড়ান্ত যাচাই বাছাই সম্পন্ন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণঅভ্যুত্থানে আহত ছাত্র ও শ্রমজীবীদের চিকিৎসা সেবা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব। ড্যাব নেতা বিশিষ্ট অর্থোপেডিক সার্জন শাহ মোহাম্মদ আমানুল্লাহর নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত মোহাম্মদ আনোয়ারুল আজিম সুমন ও সুমন হাওলাদারকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান। আহত আনোয়ারুল আজিম গত 4 আগস্ট রামপুরায় ও গাড়ির ড্রাইভার সুমন হাওলাদার 19 জুলাই রামপুরায় ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
বঙ্গোপসাগরে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে ইলিশ সহ নানা প্রজাতির মাছ। বাজারে ইলিশের দাম ভালো থাকলেও অন্যান্য মাছের দাম কম। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন উপকূলের জেলেরা। তাই বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চান তারা। এদিকে মাছের বাজার নিয়ে কাজ চলছে বলছেন সংশ্লিষ্টরা। আলিপুর মহিপুর আড়তগুলোর সামনে মাছ নিয়ে বসেন জেলেরা। ডাকের মাধ্যমে এ মাছ বিক্রি করেন ব্যবসায়ীদের কাছে। ইলিশ, পোয়া, কোরাল, টোনা, সোনা, বাইং, সোনাপাতা, লাক্কা, গাগরা, ম্যাথ, বোম্বাইটার, রূপসা, ভোল, ছুরি, ব্ল্যাক, মার্লিন সহ 475 প্রজাতির মাছ আসে আড়তে। এসবের 455 প্রজাতির মাছের ভালো দাম পাওয়া যায় না বাজারে। বাজারে সামুদ্রিক মাছের বেশ চাহিদা থাকলেও ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম নিয়ে সন্তুষ্ট নন জেলেরা। সামুদ্রিক মাছের নতুন বাজার তৈরির দাবি তাদের। ইলিশ মাছের দাম একটু ভালোই, আর বিভিন্ন জাতের ইলিশ, বিভিন্ন জাতের মাছগুলা দাম কম পাওয়া যায়, এগুলো রেট পাওয়া যায় না। এদিকে ইলিশ মাছটা সবকিছু মাছের থেকে ইলিশ মাছটার দামটা সবচেয়ে বেশি থাকে, তাতে হিসাব করে 2 টাকা কেমনে লাভ হবে, এই জন্য এটা চেষ্টা করতে আছে। সামুদ্রিক মাছের বাজার তৈরি ও মানুষের খাদ্যাভ্যাসে যুক্ত করতে কাজ করছে মৎস্য বিভাগ। ইতিমধ্যে আমরা একটা ভালো ফল পেয়েছি। টুনা জাতীয় মাছ, এই মাছটার বাজার দর বেড়েছে এবং মানুষজন এই মাছটা খাওয়ার মানে এখন আগের চেয়ে অনেকটা এই মাছটা খাদ্যাভ্যাসে তাদের অনুপ্রবেশ ঘটিয়েছেন। যে আমাদের অন্যান্য সামুদ্রিক মাছ যখন আমাদের জনগণের খাবার টেবিলে যাবে, তখন ইলিশের উপর চাপ কমবে এবং ধারাবাহিকভাবে ইলিশের দামও কমে যাবে। সামুদ্রিক মাছের চাহিদা অনেক। বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ ও বাজার দর নিশ্চিত করা গেলে এর আন্তর্জাতিক বাজারও গড়ে উঠবে বলছেন সংশ্লিষ্টরা। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।